স্বাগত সবাইকে। নবম শ্রেণী উপপাদ্য 20। প্রথমেই একদম স্পষ্ট করে বলে রাখি, উপপাদ্য যেন একটা ছাত্রছাত্রীদের কাছে একটা ভয়ের কারণ। তাদের কাছে মুখস্থ করা ছাড়া যেন বিকল্প আর কোনো রাস্তা থাকে না। আর মুখস্থ করতে গিয়ে যাবতীয় সমস্যা তৈরি হয়, নিজের উপর চাপ বাড়ে, আলটিমেটলি কিন্তু উপপাদ্য নামিয়ে আসা যায় না। কিন্তু উপপাদ্য মোটেই মোটেই একদম মুখস্থ করার নয়। আগের ভিডিওতে প্লেলিস্ট আমি দিয়ে দিচ্ছি আই কার্ডে, প্রত্যেকটা উপপাদ্য দেখবে। প্রত্যেকটা উপপাদ্য কিন্তু তুমি যদি ভালো করে দেখো, একটা উপপাদ্য তোমার মুখস্থ করার প্রয়োজন হবে না। আজকেও তাই এমনভাবে বুঝে নেবে উপপাদ্য কিন্তু মাথায় রেখে দাও যে মুখস্থ করার বিষয় নয়। প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা অঙ্কনে, প্রত্যেকটা জায়গায় কিন্তু লজিক আছে। একদম গল্পের মতো কিন্তু উপপাদ্যকে খাতায় সাজিয়ে দেওয়া যায়। চলো তাহলে শুরু করা যাক, সঙ্গে থাকো। প্রথমে কি আছে উপপাদ্যটা? উপপাদ্য 20। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এই উপপাদ্যতে ঢোকার আগে আমি একটু বেসিক জায়গাটা একটু তোমাদের আবার রিকল করিয়ে দিচ্ছি। কি জিনিসটা? যে কোনো উপপাদ্যকে আমরা চারটে অংশে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। চারটে অংশগুলো কি কি? এক নম্বর হচ্ছে সাধারণ নির্বাচন। নির্বাচন আকার বাদ, নির্বাচন নয় কিন্তু, নির্বাচন। দু নম্বর বিশেষ নির্বাচন। তিন নম্বর অঙ্কন। চার নম্বর প্রমাণ। এই দুটো বিষয় নিয়ে আমরা মোটামুটি পরিচিত, কারণ এটাই আমরা মুখস্থ করার চেষ্টা করি। ক্লিয়ার? কিন্তু এই দুটো জায়গা আমরা সবসময় গুলিয়ে ফেলি এবং এটা আমাদের বোধের বাইরে থাকে। বিষয়টা একটু সহজ করে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা বাড়িতে পেপার পড়ি, পেপারের আগে দেখবে প্রত্যেকটা খবরের উপর একটা মোটা অক্ষরে থাকে হেডিং, যাকে বলে। যে লাইনগুলো বলে দেয় যে পেপারের ওই হেডিংয়ের নিচে যে খবরটা আছে সেই খবরটা কোন বিষয়ের উপরে। আমাদেরও ঠিক তেমনি উপপাদ্য আলোচনা করতে গেলে কোন বিষয়ের উপরে আমরা উপপাদ্য আলোচনা করব বা লিখব, সেই বিষয়টা কতগুলো লাইনের মাধ্যমে সেগুলো বলে দেওয়া হয়। কোথায় থাকে লাইনগুলো? লাইনগুলো এই যে বোর্ডে চলে এসছে। এই লাইনটা কোথায় ছিল? বইয়ের মধ্যে ছিল, একদম উপরে দেখবে লাল কালি দিয়ে লেখা আছে। এই দুটো লাইন আমাদের কিন্তু উপপাদ্য কোনটা বা কি প্রমাণ করতে হবে সবটা বুঝিয়ে দিচ্ছে। এই যে লাইনটা, এই লাইন দুটোকে বলা হবে সাধারণ নির্বাচন। বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি সাধারণ নির্বাচন বলতে এই যে লাইন দুটো, এই লাইন দুটো আমাদের জানাতে সাহায্য করে, যেটা প্রশ্নপত্রে চলে যায়। সাধারণ নির্বাচন প্রমাণ করো যে, এই পুরো লাইনটা তুলে দেবে, তারপরে আমরা উত্তর লেখা শুরু করব। তার মানে এই লাইনটা আমাদের উত্তর লেখার ক্ষেত্রে কোনো কাজে লাগে না, এই লাইন দুটো শুধু জানার ক্ষেত্রে কাজে লাগে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের উপপাদ্যটা লেখাটা শুরু হবে কোথা থেকে? ঠিক তার পরের স্টেপ থেকে, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি একটু হাতে দেখে নাও। ধরে নাও কোনো ত্রিভুজের দুটো বাহু, এই যে ত্রিভুজ আছে, এর দুটো বাহুর মধ্যবিন্দু, একটু একটু করে পড়বো, একটু একটু করে লিখবো। মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, এই যে সংযোজক সরলরেখাংশ, এটাকে কি বলেছে? এই ব্যাপারটা হচ্ছে তৃতীয় বাহুর, মানে এই বাহুটার, এই বাহুটা হয়ে গেছে, এই বাহুটা হয়ে গেছে, এদের মধ্যবিন্দু নিয়ে নিয়েছি। তাহলে 1 আর 2 নম্বর বাহু হয়ে গেল। 3 নম্বর বাহু বাকি আছে। এই 3 নম্বর বাহুর কি হবে? সমান্তরাল হবে আর অর্ধেক হবে। এই বিষয়টাকে একটা ছবির মাধ্যমে নামকরণ করব। এই ত্রিভুজের নামকরণের মাধ্যমে আমরা সেটাকে সুন্দর করে ভাষা দিয়ে লিখবো, সাথে একটা লাইন জুড়ে দেবো, প্রমাণ করতে হবে যে, যা প্রমাণ করার বিষয় সেটা লিখে দেবো। এত অবধি হচ্ছে বিশেষ নির্বাচন। চলো যেটা বললাম সেটা একটু অ্যাপ্লিকেশনটা দেখে নাও, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বোর্ডের মধ্যে একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটা লিখবো, তাই তো? কি বলেছে এখানে? কোন ত্রিভুজের নামকরণ করে দাও, ত্রিভুজের এ বি সি। ক্লিয়ার ব্যাপারটা? কি বলেছে? দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। দুটি বাহু ধরে এই একটা বাহু আর এই একটা বাহু আমি নিয়ে নিলাম, তার মধ্যবিন্দু ধরো এইটা, আর এই মধ্যবিন্দু হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে মধ্যবিন্দু দুটোর নামকরণ করে দিই ডি আর ই। তাহলে ডিই সরলরেখা। চলো তাহলে একটু একটু করে সাধারণ নির্বাচন পড়ে লিখতে থাকি। তাহলে কোন ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি এর কি কি বাহু? এবি বাহু, এবি এবং এসি এর
মধ্যবিন্দু যথাক্রমে ডি কমা ই। আমাদের বলেছে এই ডি সরলরেখাংশ বিসি বিসি এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, এইটাই প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব কিভাবে? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? 1 নম্বর, প্রথমে বলেছে সমান্তরাল। কে কে সমান্তরাল? এই ডিই আর বিসি সমান্তরাল, তাহলে ডিই সমান্তরাল বিসি। ক্লিয়ার? আর কি প্রমাণ করতে বলেছে? অর্ধেক। কে অর্ধেক? এই ডিই বিসি এর অর্ধেক, তাহলে ডিটা লিখবো সমান অর্ধেক মানে হাফ বিসি। এই যে প্রমাণ করতে হবে যে, এই এত অবধি হচ্ছে আমার বিশেষ নির্বাচন। নেক্সট কি? অঙ্কন। কি করলাম অঙ্কনে? ইডি যতটা আছে ততটাই বাইরের দিকে বাড়িয়ে দিলাম, সেই শেষ প্রান্তটার একটা নাম দিয়ে দিলাম এফ, তার সাথে বি আর এফ আমি যুক্ত করে দিলাম, তাহলে সেটাই লিখতে হবে। অঙ্কন যা করলাম তাই লিখবে, মনে রাখবে, কিচ্ছু মুখস্থ করার নেই। ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম, বর্ধিত মানে বাড়ানো, বর্ধিত করলাম যাতে কি এই দুটো সমান হবে, অর্থাৎ ইডি সমান ডিএফ। ক্লিয়ার? এফ কমা বি যুক্ত করলাম, হয়ে গেল আমার অঙ্কন। এর পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে প্রমাণ। দেখে নাও, এটাই আসল জিনিস, সঙ্গে থাকো। প্রমাণের শুরুতেই একটা বিষয় একটু জেনে নাও, সুবিধা হবে তোমাদের। ধরে নাও দুটো ত্রিভুজ আছে, ছোট করে আঁকছি, হ্যাঁ, এ বি সি, আর একটাও ত্রিভুজ আছে ডি ই এফ। খুব সহজ করে বলছি, দুটো ত্রিভুজের মধ্যে 6টা বিষয় আছে, 3টে কোণ, 3টে বাহু। এই 6টা বিষয়ের মধ্যে তুমি যদি 3টের মিল দেখাতে পারো, সে যে কোনো উপায় হতে পারে। ধরো এই কোণটার সাথে এই কোণটা সমান, দেখিয়ে দিলে। এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এটাও দেখিয়ে দিলে। আবার ধরো এই বাহুটার সাথে এই বাহুটা সমান, ফর এক্সাম্পল দেখিয়ে দিলে। 3টি বিষয় যদি মিল দেখানো যায়, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা কি বলবো? সর্বসম বলবো। তার চিহ্নটা এরকম, ডি ই এফ। সর্বসম হওয়া মানে কি? বাকি বিষয়গুলো সমান হবে। এই বিষয়টা আমরা এখানটায় অ্যাপ্লাই করব। তার মানে মূল ব্যাপার কি? সর্বসম দেখাতে গেলে কটা পয়েন্ট লাগে? 3টে পয়েন্ট লাগে। তাহলে সেই 3টে পয়েন্টের দেখো কিভাবে মিল দেখানো হচ্ছে। প্রমাণ, এই যে ক্রস চিহ্ন দিচ্ছি যে দুটো ত্রিভুজে, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা প্রথমে শুরু করছি। ওপরের ত্রিভুজটা কি? ত্রিভুজ এডিই, এবং ত্রিভুজ আর একটা কি হচ্ছে? এফ বিডি। ত্রিভুজ এফ বিডি এর মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ওই যে বললাম 3টে বিষয়ের মিল দেখাবো। দেখো তো এই বাহুটা আর এই বাহুটাকে আমরা সমান বলতে পারি? আমরা তো সেইভাবেই এঁকেছি, অর্থাৎ ডিই সমান ডিএফ। ব্র্যাকেটে লিখবো অঙ্কন অনুসারে। হলো। 2 নম্বর হচ্ছে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ। অল টাইম বিপ্রতীপ কোণ সমান হয় অ্যাঙ্গেল এফ ডিবি অ্যাঙ্গেল ইডিএ। কেন এটা? যেহেতু বিপ্রতীপ কোণ। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট দেখো তো, এইটা তো মধ্যবিন্দু ছিল, ডি বিন্দুটা কার? এবি এর। তাহলে এই পোরশনটা এডি আর এই পোরশনটা বিডি নিশ্চয়ই সমান হবে। তাহলে এডি সমান বিডি। কেন? ডি যুক্তিটা সবসময় লিখতেই হবে, না হলে কেটে দেয়। ডি এবি এর
মধ্যবিন্দু। এবার যেই তিনটে পয়েন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারি, এই যে দুটো ত্রিভুজ নিয়েছি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। যেই সর্বসম হয়ে গেল, তাহলে এই ত্রিভুজের এই কোণটার সাথে এই ত্রিভুজের এই কোণটা সমান বলতেই পারি। ওই যে বলেছিলাম বাকিগুলো সমান হবে। সুতরাং অ্যাঙ্গেল এফ বি ডি ইকুয়াল অ্যাঙ্গেল ইএডি ইএডি। এইবার ছবির দিকে তাকাও, আমি এই পোর্শনটা একটু আলাদা করে এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে এলো, এই যে এলো, এই জায়গাটায় আছে বি বিন্দু, এই জায়গায় আছে এফ বিন্দু, এই জায়গাটায় আছে এ বিন্দু, এই জায়গায় হচ্ছে ই বিন্দু। দেখো তো একটা উল্টো জেড এর মতো হয়েছে কিনা। উল্টো জেড এর মধ্যে এই দুটো কোণ একান্তর কোণ, তো তাই তো। আবার এই একান্তর কোণগুলো কি হলো, এই অনুযায়ী সমান হলো। আমাদের আগের নলেজ থেকে আমরা এটা বলতে পারি, তোমরা শিখে নাও না জানা থাকলে, যদি একান্তর কোণ সমান হয় তাহলে এই দুটো বাহু সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে একে যত ইচ্ছে বাড়িয়ে দাও এদিকেও বাড়িয়ে দাও, একে যত ইচ্ছে বাড়িয়ে দাও এদিকেও বাড়িয়ে দাও, কোনোদিন মিলবে না। পরিষ্কার? তাহলে সেটুকুই লিখে ফেলি, এরা একান্তর কোণ। সুতরাং চিহ্ন দাও, সুতরাং চিহ্ন দিয়ে তাহলে একান্তর কোণ সমান হয়ে গেল, মানে তার মানে কি এফ বি আর এ ই সমান্তরাল। এফ বি সমান্তরাল এ ই। আচ্ছা, এ ইটা যে সরল রেখার একটা অংশ, ইসিটাও তো তাই। তার মানে এইখান থেকে লেখা যায়, অর্থাৎ এফ বি সমান্তরাল ইসি। আবার দেখো এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই ত্রিভুজের এই বাহুটা কি লেখা যায়? সমান লেখা যায়। কেন? এই যে সর্বসম প্রমাণ করে রেখেছি, সবকিছুই সমান লেখা যায়। তাহলে এফ বি সমান এই। এবার আর একটা বিষয় একটু দেখে নি, এই বিন্দুটা ছিল কি বিন্দু? মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু হলে তাহলে এই আর এই পোর্শনটা ইসি সমান হবে। তাহলে লিখে দাও ইসি সমান এই। এইটার তোমরা ব্র্যাকেট দেবে না, আমি বোঝানোর জন্য দিলাম। এই আর এই ডান দিক যদি সমান হয়, তাহলে বাম দিক সমান, তাহলে এফ বি সমান ইসি। ক্লিয়ার? এইবার দুটো জিনিস আমরা দেখে নিই ছবি দেখে। একটা আন্ডারলাইন করলাম এই জায়গাটায়, আর একটা আন্ডারলাইন করলাম এই জায়গাটায়। দেখো তো এফ বি সমান্তরাল ইসি মানে এই যে এফ বি আর ইসি সমান্তরাল। আবার এফ বি সমান ইসি। একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, চতুর্ভুজটা সঙ্গে সঙ্গে সামান্তরিক হয়ে যায়। তাহলে সুতরাং এইখানে সামান্তরিক কি হচ্ছে? এফ বি সি ই। সুতরাং এফ বি সি ই একটি সামান্তরিক। যে সামান্তরিক হয়ে গেল, তাহলে আমরা কি লিখতে পারি? সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান্তরাল। অর্থাৎ এফই কার সাথে সমান্তরাল? বিসি। তাহলে এফই, সুতরাং চিহ্ন দিয়ে এফ ই সমান্তরাল বিসি। এবার এই এফির বদলে আমি ইডি লিখে দিতে পারি, কারণ একই সরলরেখার অংশ। অর্থাৎ ডিই সমান্তরাল বিসি। এইবার সামান্তরিকের বিপরীত বাহু কি হয়? সমান হয়। লেখো এফ ই সমান, এফ ই সমান কার হবে? বিসি। এবার একটা জিনিস দেখো, এফ ই সেটা না বলে লিখবো ডিই। ডিটা কেমন? ডি যতটা এফ ডিটা ততটা। অর্থাৎ ডি কে যদি তুমি ডাবল করে দাও, টোটাল এফ ইটা পাবো। তাহলে এইখান থেকে লেখা যায় 2 গুণ ডাবল করে দিলাম ডিই ইকুয়াল বিসি। এই দুইটাকে নামিয়ে দাও। সুতরাং ডিই এই দুইটাকে এপাশে নামিয়ে দিলে হাফ বিসি। এইটা কি হয়ে গেল? 2 নম্বর প্রমাণ, প্রমাণিত। আর আগে কি হয়েছিল? এটা 1 নম্বর প্রমাণ। যে প্রায় গল্পে গল্পে লজিক দিয়ে পুরো উপপাদ্যটা
প্রমাণ করে দিলাম। আশা করি এরপরে মুখস্থ করার ইচ্ছেটা তোমাদের চলে যাবে, বারে বারে ভিডিওটা দেখবে, দেখবে তুমি নিজেই করতে পারবে। আজকের আলোচনা এই অবধি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এখানেই থামতে হচ্ছে, আবার অন্য একটা দিন অন্য কিছু নিয়ে আবার হাজির হব, কথা দিলাম। আজকের জন্য টাটা, বাই।